জৈনপুর নামক ছোট গ্রামে অনেক কম মানুষের বাস ছিল। ওখানকার লোকজন খুব কম পড়াশোনা জানত। গ্রামে একটা স্কুল ছিল, কিন্তু গ্রামের বাসিন্দারা শিক্ষা মনস্ক না হওয়ার কারণে অনেক কম বাচ্চা ওই স্কুলে পড়াশোনা করত। গ্রামে বেশিরভাগ কৃষকেরা থাকত। ওই গ্রামে সতীশ নামের একজন কৃষক থাকত, যার ছেলে দীপক বিদ্যালয় দ্বাদশ শ্রেণীতে পড়ত। বাবা, এখন তোর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে, এরপর কি ভাবছিস? পড়াশোনার তো কোনো সুযোগ সুবিধা নেই। বাবা, দ্বাদশ শ্রেণীর পর আমি শহরে পড়তে যেতে চাই। আমার একটা বন্ধুও পড়াশোনার জন্য শহরে যাবে। সতীশ ছেলের পড়াশোনার জন্য কিছু টাকা জমিয়ে রেখেছিল। দীপক পড়াশোনা করার জন্য শহরে চলে যায়। ওই গ্রামে একটা রেল স্টেশন ছিল, যেখানে একটা থেকে দুটো ট্রেনই আসতো, আর খুব কম মানুষই গ্রাম থেকে শহরে যেত। একদিন গ্রামের কিছু বাচ্চারা স্টেশনের পাশে খেলছিল। তখনই স্টেশনে ট্রেন এসে দাঁড়ায় আর কিছুক্ষণ পর রওনা হয়ে যায়। বাচ্চারা ট্রেন চলে যাওয়ার পর নিজেদের মধ্যে কথা বলতে থাকে। আরে, ভীমা কোথায় গেল? এক্ষুনি তো আমাদের সাথেই খেলছিল, শুধু বল আনার জন্য ট্রেনের বগির কাছে গেল। অনেকক্ষণ খোঁজার পরেও ভীমাকে পাওয়া যায় না। ভীমার বাড়ির লোকজন খুব দুশ্চিন্তায় পড়ে। আমার ছেলেটা কোথায় গেল? ও তো নিশ্চিন্ত মনে বন্ধুদের সাথে স্টেশনের পাশে খেলছিল, তাহলে এখন ওখান থেকে কোথায় চলে গেল? ওর সাথে যে বাচ্চারা খেলছিল তাদের মধ্যে একজন বলল, আমরা সবাই স্টেশনের পাশেই খেলছিলাম, তখনই হঠাৎ ট্রেন স্টেশনে এসে দাঁড়ায়, আর তার মধ্যে ভীমা বল নেওয়ার জন্য ট্রেনের বগির কাছে যায়। তারপর জানি না কি হলো, ও আর ফিরল না। ট্রেন তো 5 মিনিট পর ওখান থেকে রওনা হয়ে গেল, কিন্তু ভীমাকে আর কোথাও পেলাম না। সব গ্রামের লোকেরা বাচ্চাটাকে খোঁজার জন্য চেষ্টা করে, কিন্তু ওকে কোথাও পাওয়া যায় না। এইভাবে কিছুদিন পর আরও একটা বাচ্চা স্টেশনের কাছ থেকে গায়েব হয়ে যায়। সারা গ্রামে এই বিষয়ে চর্চা শুরু হয়। আরে দাদা, এসব কি হচ্ছে বলো তো? এইভাবে বাচ্চাদের গায়েব হয়ে যাওয়া তো দুশ্চিন্তার বিষয়। ওই স্টেশনের পাশে যে বাচ্চারা খেলছে তারাই কেন গায়েব হয়ে যাচ্ছে? ট্রেন এলো আর দুটো বাচ্চা গায়েব হয়ে গেল, তার মানে এই বাচ্চাদের গায়েব হওয়ার পেছনেই রহস্যময় ট্রেনেরই হাত রয়েছে। ওই ট্রেনে করে এই বাচ্চাগুলোকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, এটা তো খুবই চিন্তার বিষয়। দুটো বাচ্চার একইভাবে গায়েব হয়ে যাওয়া স্বাভাবিক বিষয় নয়। নিশ্চয়ই ট্রেনেরই কোনো ব্যক্তি বাচ্চাদের নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখন কি করব? আমাদের সবাইকে বাচ্চাদের স্টেশনের কাছে যেতে বারণ করতে হবে। আচ্ছা, কোনো ভূত প্রেত আমাদের বাচ্চাদেরকে ধরে নিয়ে যাচ্ছে না তো? আরে দাদা, তুমি আর ভয় দেখিও না তো, এমনি গ্রামের লোক সবাই ভয় পেয়ে রয়েছে। গ্রামের প্রত্যেকটা ঘরে এই বিষয় চর্চা হচ্ছিল। সতীশের কানেও এই কথাটা গিয়ে পৌঁছায়। তখনও বুঝতে পারে না যে এইসব কি হচ্ছে। লোকজন স্টেশনের কাছে ভয়ের চোটে যাওয়া বন্ধ করে দেয়। দীপক শহর থেকে কিছুদিনের জন্য গ্রামের ছুটিতে আসে। ও গ্রামের লোকের কাছ থেকে এবং বাবার কাছ থেকে গ্রামের বাচ্চাদের গায়েব হয়ে যাওয়ার ঘটনাটা শোনে। আর এইসব কি শুনছি আমি? গ্রাম থেকে দুটো বাচ্চা স্টেশনের কাছ থেকে কি করে গায়েব হয়ে গেল? আমাদের এই বিষয়টা খুঁটিয়ে দেখতে হবে, না হলে তো ভয়ের চোটে কেউ স্টেশনের কাছেই যাবে না। হ্যাঁ, আমাদের কিছু একটা করা উচিত, কিন্তু অনেক লোক এটাকে ভূত প্রেতের ছায়া বলেও মনে করছে। তুইও না শিক্ষিত হয়ে এই সমস্ত বিষয় বিশ্বাস করিস? অন্য কোনো ব্যাপার রয়েছে, বুঝলি? দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা আমার বন্ধুর ছোট ভাইয়ের ছেলে ছিল রে। ওদের কষ্ট আমি সহ্য করতে পারছি না। এর মধ্যে কিছুদিন পর স্টেশন থেকে কিছুটা দূরে ক্ষেতের মধ্যে কয়েকটা বাচ্চাও খেলছিল, তার মধ্যে থেকেও একটা বাচ্চা ওইভাবে গায়েব হয়ে যায়, আর সেটাও ট্রেনের স্টেশনে আসার পরই। এবার গ্রামের লোকেরা প্রচুর দুশ্চিন্তায় পড়ে যায়। সবাই বসে সিদ্ধান্ত নেয়, এখন তো আমাদের এই বিষয়ে কিছু না কিছু একটা করতেই হবে, না হলে আমাদের গ্রাম থেকে বাচ্চারা এইভাবে গায়েব হয়ে যাবে। ট্রেন আসার পরই কেন বাচ্চারা গায়েব হয়ে যাচ্ছে? আমাদের এই বিষয়ে তদন্ত করতে হবে। দীপক, তুমি তো শিক্ষিত আর বুদ্ধিমান, তুমি তোমার বন্ধুর সাথে এই কাজে আমাদের সাহায্য করতে পারো। দীপক আর ওর বন্ধু অনেক ভাবনা চিন্তা করে একটা প্ল্যান বানায়।
এই বিষয়ে জানতে হলে আমাদের ওই রহস্যময় ট্রেনের দিকে নজর রাখতে হবে। যতগুলো বাচ্চা গায়েব হয়েছে সেটা ট্রেন আসার পরেই হয়েছে। তাই আমাদের চুপি চুপি আমাদের লুকিয়ে ট্রেনে আসা যাওয়া লোকেদের ওপর নজর রাখতে হবে। হ্যাঁ, ঠিক বলেছিস। আমরা গ্রামের লোকেদের থেকে সাহায্য নিয়ে কিছু একটা প্ল্যান করব, যাতে আমরা আসল দোষীকে ধরতে পারি। গ্রামের কিছু জোয়ান ছেলেরা স্টেশন মাস্টারের ঘরে লুকিয়ে বসে পড়ে আর দীপক ওদেরকে বোঝায়। দেখো, তোমরা এইখানে লুকিয়ে থাকো। গ্রামের কয়েকটা বাচ্চাকে স্টেশনের ওখানে খেলার জন্য পাঠানো হবে। সে যেই হোক না কেন, সে শুধু বাচ্চাদেরকে টার্গেট করে। তোমরা লুকিয়ে ভেতর থেকে দেখবে। বাচ্চারা যখন স্টেশনে খেলবে তখন আমি ট্রেনের ভেতরে যাব। এইভাবেই ওই দোষীকে ধরতে পারবো যে বাচ্চাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। সবাই দীপকের কথা মতো স্টেশন মাস্টারের ঘরে লুকিয়ে থাকে আর ওখানে বাচ্চারা স্টেশনে খেলতে শুরু করে। ট্রেন যখনই স্টেশনে এসে দাঁড়ায় তখনই একটা লোক কম্বল চাপা দিয়ে বাচ্চাদের দিকে এগিয়ে যায়। আরে বাচ্চারা, তোমরা কি খেলছো? এই নাও, আমি তোমাদের সবার জন্য চকলেট নিয়ে এসেছি। এই নাও নাও। ওই লোকটা সব বাচ্চাদেরকে চকলেট দেয় আর তাদের মধ্যে একটা বাচ্চাকে বলে, শোনো বাবা, তুমি আমার এই ব্যাগটা একটু ট্রেনের মধ্যে রেখে এসো না, তাহলে তোমার খুব ভালো হবে। বাচ্চাটা আনন্দের সাথে ব্যক্তিটির পিছনে পিছনে ব্যাগ নিয়ে ট্রেনের দিকে যায়। দীপক আর ওর বন্ধু এই সমস্ত দূর থেকে দেখছিল। ওরাও ওই লোকটার পিছন পিছন যেতে থাকে। দীপক দেখে ওই ব্যক্তিটি বাচ্চাটার ব্যাগ রাখার পর বাচ্চাটার মুখে রুমাল চাপা দিয়ে ওকে অজ্ঞান করে দেয় আর ওখানে সিটে শুইয়ে দেয়। ট্রেনে খুব বেশি লোক ছিল না, তাই ওই ব্যক্তিটি খুব সহজেই বাচ্চাটাকে ধরে নিয়ে যেতে পারল। ট্রেন আবার চলতে শুরু করে। দীপক ওই বগিতে বসে ওর ওপর নজর রাখছিল। দীপক ওর বন্ধুকে বলে, আমার মনে হচ্ছে এই লোকটা বাচ্চাটাকে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু ও এরকম কেন করছে? আমাদের চুপচাপ ওর ওপর নজর রাখতে হবে, তাহলেই ওকে ধরতে পারবো। কমপক্ষে 2 ঘন্টা পরে একটা স্টেশনে লোকটা বাচ্চাটাকে নিয়ে নেমে যায় আর দীপক ওনার পিছনে পিছনে নেমে যায়। সামনে থেকে একটা লোক আসে আর কিডন্যাপারকে বলে, আরে বাহ দাদা, আমার একটা মুরগি ধরে নিয়ে এসেছো। তুমি এই গ্রামে যখনই যাও তখনই একটা না একটা বাচ্চাকে তুমি পেয়েই যাও, আর তারপর আমরা বাচ্চাগুলোকে ভালো দামে বিক্রি করে আনন্দের দিন কাটাই। আরে হ্যাঁ, ওই গ্রামে এত বোকা লোকজন থাকে যে আজ পর্যন্ত কেউই আমাকে ধরতে পারলো না। আমরা ওখান থেকে 4টে থেকে 5টা বাচ্চা চুরি করেছি আর ওদেরকে চড়া দামে শহরে ভিখারি গ্যাংয়ের কাছে বিক্রিও করে দিয়েছি, কিন্তু আমরা আজ পর্যন্ত ধরা পড়িনি। আমাদের এই লোকগুলোর পিছন পিছন যেতে হবে, তাহলে আমরা জানতে পারবো যে বাচ্চাগুলোকে ধরে ওরা কোথায় নিয়ে যাচ্ছে। তাহলেই আমরা একে হাতে নাতে ধরতে পারবো। আমাদের খুব সাবধানে এদের পিছু নিতে হবে। হতে পারে আমরা ওখানে গ্রাম থেকে হারিয়ে যাওয়া বাকি বাচ্চাগুলোরও খোঁজ পেয়ে যেতে পারি। এরপর দীপক আর ওর বন্ধু ওই দুটো কিডন্যাপারের পিছু করতে থাকে। ওই বাচ্চাটাকে নিয়ে ওই দুজন লোক একটা ফাঁকা জায়গায় গিয়ে পৌঁছায়। দীপক আর ওর বন্ধু খুব সাবধানে ওই দুটো কিডন্যাপারের পিছু করতে থাকে। ওদের তখনই একটা বড় ঘরের দিকে নিয়ে যায়। সামনে বসে থাকা একটি ব্যক্তি কিডন্যাপারকে জিজ্ঞাসা করে, তোমরা এসে গেছো আমার একটা নতুন শিকার নিয়ে? আমাদের কাছে এখন অনেকগুলো বাচ্চা হয়ে গেছে। ওদেরকে দিয়ে রোজ ভিক্ষা করিয়ে আমাদের কাছে অনেক টাকা জমা হয়ে যাচ্ছে।
সামনের দৃশ্য দেখে দীপক আর ওর বন্ধু অবাক হয়ে যায়। ওখানে অনেক বাচ্চারা বন্দি ছিল, যাদের হাত পা ভেঙে গেছিল। দীপক আর ওর বন্ধু চুপচাপ বাইরে বেরিয়ে আসে। এই লোকগুলো তো খুব বাজে এবং ভয়ানক। এরা এই ছোট ছোট বাচ্চাগুলোকে কিভাবে মেরে মেরে আত্মরা করে দিয়েছে, আর নিজেদের স্বার্থের জন্য ওদেরকে দিয়ে ভিক্ষা পর্যন্ত করায়। কিন্তু এরা খুবই ভয়ানক লোক। এদের ধরার জন্য আমাদের পুলিশের সাহায্য নিতে হবে। হ্যাঁ দীপক, তুমি ঠিক বলেছ। এই বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য আমাদের এই শয়তানগুলোকে হাতে নাতেই ধরতে হবে। আর এই কাজটা আমরা দুজনে একা একা করতে পারবো না। আমরা কালকে পুলিশের সাথে কথা বলে এদেরকে হাতে নাতে ধরবো আর এই বেচারা বাচ্চাগুলোকে নরক থেকে মুক্তি দেব। দীপক পরের দিন ওখানকার থানায় গিয়ে পুলিশকে সব কথা খুলে বলে যে কিভাবে ওই লোকগুলো বাচ্চাদেরকে কিডন্যাপ করে ভিক্ষা করায়। আমি আপনাদের সাহস দেখে সত্যি আপ্লুত। আপনারা এত সাহস করে নিজেদের জীবন সংকটে ফেলে এদেরকে ধরাতে পেরেছেন। এখন আপনাদের আর চিন্তা করতে হবে না। কালকে আমরা আপনাদের সাথে গিয়ে ওদেরকে হাতে নাতে ধরে জেলে ভরবো। পরের দিন পুলিশ ইন্সপেক্টর আর অনেক পুলিশের লোকজন দীপক আর ওর বন্ধুর সাথে ওই জায়গায় গিয়ে পৌঁছায় আর চারদিক দিয়ে ওই জায়গাটাকে ঘিরে ফেলে। তোমাদেরকে সব জায়গা দিয়ে ঘিরে ফেলেছি। নিজেদের সব অস্ত্র ফেলে দাও আর নিজেরা পুলিশের কাছে আত্মসমর্পণ করো। সব অপরাধীদের পুলিশ ধরে ফেলে। তোরা কারা আর এই বাচ্চাদেরকে কেন ধরিস? তাড়াতাড়ি বল। পুলিশের মার খেয়ে ওই দুই কিডন্যাপার সব সত্যি কথা বলে দেয়। আমরা গ্রাম থেকে বাচ্চাদের নিয়ে গিয়ে শহরে ভিখারি গ্যাংয়ের কাছে বিক্রি করে দিই। এই বাচ্চাগুলোকে বিক্রি করলে আমরা ভালো টাকা পাই, আর এই লোকগুলো বাচ্চাদের হাত পা ভেঙে ওদেরকে দিয়ে ভিক্ষা করায়। এই লোকগুলো অনেকদিন ধরে নিজেদের ব্যবসা করছিল দীপক। তুমি এই লোকগুলোকে ধরিয়ে দিয়ে খুব ভালো কাজই করেছো। এরা আরো অনেক গ্রামের বাচ্চাদের এইভাবে ট্রেনে করে কিডন্যাপ করেছে। যে গ্রামে বসতি কম থাকে সেই গ্রামকেই এরা নিজেদের টার্গেট করে। আমরা অনেক দিন ধরে এদেরকে খুঁজছিলাম, কিন্তু আমরা কোনো প্রমাণ পাচ্ছিলাম না। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এত সাহস করে এদেরকে হাতে নাতে ধরিয়ে দিতে পেরেছো। এটা তো আমাদের কর্তব্য ছিল ইন্সপেক্টর সাহেব। এই সমস্ত লোকেদের জেলে থাকা এই উচিত। না জানি এরা কত বাচ্চাদেরকে ধরেছে আর মা বাবার কোল খালি করে নিজেদের স্বার্থের জন্য তাদেরকে বিক্রি করে দিয়েছে। পুলিশ ওই লোকগুলোকে জেলে ভরে দেয় আর সব কিডন্যাপ হওয়া বাচ্চাদের মুক্ত করে দেয়। দীপক ওর গ্রামের 4 জন বাচ্চাকে দেখে খুব খুশি হয়। দেখো, ভীমার বাকি বাচ্চাদেরকে আমরা পেয়ে গেছি। এখন আমরা এদেরকে গ্রামে ফেরত নিয়ে গিয়ে ওদের মা বাবার কাছে দিলে ওরা কতই না খুশি হবে। দীপক আর ওর বন্ধু বাচ্চাদেরকে নিয়ে গ্রামে ফিরে আসে। গ্রামবাসীরা বাচ্চাদেরকে জীবিত দেখে খুব খুশি হয় আর দীপক ও ওর বন্ধুকে ধন্যবাদ জানায়। এইভাবে দীপক আর ওর বন্ধু ওদের বুদ্ধিমত্তা আর সাহস দিয়ে এদেরকে শাস্তি দিয়েছিল। এখন গ্রামের লোকেরা খুব খুশিতে ছিল আর নিশ্চিন্তে জীবন কাটাচ্ছিল।